সবাইকে স্বাগতম ভয়ের কথায়। আজ যে ঘটনাটি আজকের এপিসোডে শুরু করব, সেই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ সাজ্জান হোসেন রাফি। তিনি একজন স্টুডেন্ট এবং লেখাপড়ার পাশাপাশি তিনি তার ড্রোন দিয়ে বিভিন্ন সরকারি প্রজেক্টগুলোতে সার্ভে করে থাকেন। আর ওনার বাড়ির গাজীপুর পুবাইলের মীরের বাগান নামক যে জায়গাটি রয়েছে সেখানেই মূলত তার বাড়িটা। আর ঘটনাটি এই মীরের বাজারের একটি পুকুর কেন্দ্রিক একটি ঘটনা, যেটি তিনি নিজে প্রত্যক্ষ করেছিলেন এবং উনি নিজে যেটা অভিজ্ঞতা অর্জন করেছেন সেটি মূলত তিনি আমাদেরকে শেয়ার করেছেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। ঘটনাটির সময়কাল মাত্র কয়েক মাস আগে, 16ই আগস্ট, মঙ্গলবার দুপুর 1টা 2025 সাল। ওই দিন উনি যেটি করেন সেটি হচ্ছে উনি গোসল করার জন্য ওনার বাসা থেকে 100 থেকে 150 মিটার দূরে একটি বাগান রয়েছে। ওই বাগান বাড়ির মধ্যে খুব সুন্দর একটি পুকুর রয়েছে। ওই পুকুরের ঘাটটাও অনেক সুন্দর করে বাঁধানো আর কি। যারা বাগান বাড়ি করেছে ওনারা ওই ঘাটটা অনেক সুন্দর করেই বাঁধাই করেছেন। যেহেতু তারা ঘুরতে আসেন বা অন্য লোকও ঘুরতে আসে, সেজন্য ওইটা ওইভাবেই অ্যাট্রাকটিভ ওয়েতে নির্মাণ করা হয়েছে। এখন ওই বাগান বাড়িতে মূলত ভালো আছে, সমস্যা নেই, কিন্তু পুকুরে অনেকেই দোষের পুকুর বলতো। কেউ পাত্তা দিত, কেউ পাত্তা দিত না। এর মধ্যে সর্বপ্রথম যিনি এই বিষয়টি মানুষের দৃষ্টিগোচর করেন তিনি হচ্ছেন ওই বাগান বাড়ির একজন সিকিউরিটি গার্ড। উনি নাকি প্রথম স্বপ্নে দেখেন যে কেউ একজন এসে তাকে বলছে, খবরদার, ওই পুকুরে তুই নামবি না, যদি নামিস তাহলে পানির মধ্যেই তোকে মেরে ফেলবো। এ ধরনের স্বপ্ন উনি বেশ কয়েকবার দেখেছেন। যদিও বা এই স্বপ্নের কথা উনি কয়েকজনকে বলেছেন, কিন্তু এগুলো কেউ পাত্তা দেয়নি। বিষয়টি নিছক দুঃস্বপ্ন বা ওনার নিজের মন গড়া কোনো কথা এরকম মনে করেছেন কিনা, এসব চিন্তা করে কেউ এগুলো পাত্তাই দেয়নি। আর তেমন কোনো সমস্যাও হচ্ছিল না। উনি বলার পরে 1 মাস 2 মাস করে 6 মাসের মতো অতিবাহিত হয়ে যায়। একদম সবকিছু স্বাভাবিক ছিল। তাহলে তো কোনো ভয়ের ঘটনা এখানে হতে পারে বা এখানে রয়েছে, এই বিষয়টি মানুষ একদমই ভুলে গিয়েছিল। আর যেই তারিখের কথা বললাম, এই সময় একটি ভয়ানক ও মর্মান্তিক ঘটনা ঘটে। আমাদের রাফি ভাই, উনি ওই দিন ওই পুকুরে গোসল করার জন্য গিয়েছিলেন। উনি এর আগেও অনেকবার গিয়েছেন ওই পুকুরে গোসল করতে। কোনো ধরনের সমস্যা তিনি দেখেননি। ওই পুকুরের একটি বিশেষত্ব রয়েছে। ওই পুকুরের একটি জায়গায় দিনরাত 24 ঘন্টা পানির নিচ থেকে বুদবুদ উঠতে। অনেক সময় পানির নিচে যদি গ্যাস থাকে, যে গ্যাসগুলো যদি আবার ভেসে ওঠে বা কোনো হাওয়া থাকে, হাওয়াগুলো ভেসে ওঠে, যেরকম বুদবুদি ওঠে সেই রকম। অনেক সময় মাছ, বড় মাছ বুদবুদি ছাড়াতে পারে। তো কিন্তু সারাক্ষণ এই জায়গাতে ওরকম হয়। অনেকেই কিন্তু ওখানে গিয়েছে, লাফ দিয়েছে, ওখানে তেমন কিছু বোঝা যায় না। কিন্তু কেন ওরকম হয় এটি আসলে মানুষ সেভাবে জানেও না। কিন্তু এমনটা নয় যে ওই জায়গাতে কেউ যায় না। ছেলে পেলে গোসল করতে গিয়ে ওই জায়গায় অনায়াসেই সেখানে যায়। অনেকেই মনে করে একটি মাছ আছে কিনা বড়, ওখানে গিয়ে দেখে কিছুই নাই, কিন্তু ওখান থেকে সরে আসার পর আবার সেই বুদবুদি উঠতে থাকে। সবাই ধারণা করে নিয়েছে নিচে হয়তো বা কাদা বা অন্য কোনো কারণে কোনো অক্সিজেন জমে বা
সেখান থেকে ওইভাবে কোনো বুদবুদ ওঠে। এটা হতেই পারে, এটা স্বাভাবিক। তো ওই দিন রাফি ভাই যখন গোসল করতে গিয়েছে দুপুরবেলা, তো উনি গিয়ে দেখেন 3টা ছেলে, ওনার এলাকারই ছোট ভাই। একজনের বয়স 15 থেকে 16 বছর আর বাকিদের বয়স 8 থেকে 9 বছর। তারা ওই পুকুর পাড়ে বসে মাছ ধরছে। ওই পুকুরে বেশ অনেক ধরনের দেশি মাছ ছিল। বাহিরের ছেলেপেলে খুব বেশি আসে না। মূলত ওই বাগান বাড়ি যারা কেয়ারটেকার, সিকিউরিটি গার্ড, ওনাদের পরিবারের লোকজনই বা ওনাদের পরিবারের বাচ্চারা ওই বড়শি টর্শি ফেলে আর কি। তাছাড়া বাহিরের কেউ এসে ওইভাবে সেখানে মাছ ধরে না। উনি যখন ওখানে গিয়েছেন, তো দীর্ঘক্ষণ ধরে ওরা মাছ ধরছে। তখন ওরা বলে যে, ভাইয়া আপনি আসছেন, ভালো হয়েছে, অনেকদিন তো আপনাকে পাই না, আসেন আমরা একসঙ্গে চোর পুলিশ খেলি পানির মধ্যে, মাছ ধরা বাদ। অনেকক্ষণ তারা মাছ ধরেছে এটা বলেছে। তো রাফি ভাই চিন্তা করে বিষয়টা তো মন্দ না, চোর পুলিশ অনেক দিন হয় খেলা হয় না, চোর পুলিশ খেলা তো পানির মধ্যেই অনেকেই খেলেছেন বা ডাঙ্গাতে আমরা খেলি। পানির মধ্যে খেলা হচ্ছে যে সবাই একসাথে পানিতে নামবে, ডুব দেবে, আরেকজন তাকে যদি টাচ করতে পারে তাহলে সে হবে চোর। মানে খেলার সিস্টেমটা অনেকটাই এরকম আর কি। তো এখন 4 জন মিলে তারা খেলা খেলছেন। এর মধ্যে কি হয়েছে, সাব্বির নামে একটা ছেলে, যার বয়স 15 বছর বা 16 বছর হবে। তো এই ছেলেটিকে আর দেখা যাচ্ছে না। এখন সবাই চিন্তা করছে যে কি ব্যাপার, ও কি চলে গেল নাকি, ওকে দেখা যাচ্ছে না কেন। এখন ওরা তাকে খুঁজে পায় না। এর মধ্যে আরেকটি বিষয় বলে রাখি যে ওই পুকুর ঘাটে যে সিঁড়িটা রয়েছে, ওই সিঁড়িটা ওই যে বহুত আমরা অনেক সময় বসুন্ধরা সিটি বা এই টাইপের শপিং মলে ওটার সময় যে ধরনের সিঁড়ি থাকে না, ওই রকম সিঁড়ি। মানে পুকুর ঘাটে যেরকম সিঁড়ি থাকে, আবার দেখা যাচ্ছে সিঁড়ির নিচে কিন্তু পিলার রয়েছে। আপনারা অনেকেই যারা পুকুর ঘাটের যেই সিঁড়িগুলো থাকে সেটা দেখেছেন। আর ওই সিঁড়ির নিচে কিন্তু ওয়াইড স্পেস নামে ফাঁকা জায়গা থাকে, যে কেউ এই পাশ থেকে ওই পাশে কিন্তু চলে যেতে পারে। ডুব দিয়ে যেতে হবে না, এমনিতে সাঁতার কেটে চলে যাওয়া যায় যদি পানি কম থাকে। তো বিষয়টা এমন একটা সময় ছিল যে ওই সময় পানি এতটাও ছিল না যে মাঝখানে ওয়াইড স্পেস বা শূন্যস্থানটাও পানিতে ভরে গেছে। ওখানে যথেষ্ট ফাঁকা জায়গা ছিল, কেউ সাঁতার কেটে বা পায়ে হেঁটে অনায়াসেই নিচ দিয়ে চলে যেতে পারে। তো ঘটনা যেটি ঘটে সেটি হচ্ছে, ওকে যখন দীর্ঘ সময় পাওয়া যাচ্ছিল না, তখন সবাই মিলে খুঁজতে থাকে। খুঁজতে থাকার পর ওই সিঁড়ির নিচ দিয়েও তারা দেখে যে কি ব্যাপার, এখানেও লুকিয়ে আছে কিনা, কিন্তু সেখানেও তাকে পাওয়া যায় না। প্রথমে চিন্তা করে যে মনে হয় সে উঠে চলেই গেছে, কিন্তু ও উঠে চলে গেলেও তো ওর কিন্তু বড়শি, ওর কিছু জিনিসপত্র ওই সিঁড়ির উপরে রাখা ছিল। এমনকি সেই মাছ ধরার যে একটা মাছ রাখা ছিল সেখানে ধরে, সেই পাত্রটা, ওই পাত্রটাও ওখানেই ছিল। তার মানে সে সেখান থেকে যায়নি। তাহলে গেল কোথায়? অনেকে আবার চিন্তা করছে হয়তোবা উঠে ওয়াশরুমে গেল কিনা, কিন্তু এত সময় তো ওয়াশরুমে থাকার কথা নয়। সবাই চিন্তায় পড়ে যায় যে কি হলো ওর সাথে। তো এর মধ্যেই রাফি ভাই যেটি করেন সেটি হচ্ছে, ওনারাও কিন্তু খুঁজতে থাকেন, রাফি ভাই খুঁজতে থাকেন এবং অন্যান্য যারা আছে তারা খুঁজতে থাকে। তো এই যেখানে থেকে বুড়বুড়ি উঠছে, মানে বুদবুদ যেখান থেকে আসে আর কি, সেখানে তিনি যান। সেখানে গিয়ে উনি ইটের মতো অনুভব করেন। ইট আসলে তো ওখানে কোনো মানুষ বা কোনো কিছু ডুবে নাই, এটা ইটের মতো অনুভব করেন এবং উনি উঠে চলে আসেন ওখান থেকে। তো তাকে যখন দীর্ঘ সময় পাওয়া যাচ্ছিল না, তখন ওখানকার যে সিকিউরিটি, একজন সিকিউরিটি লোক দায়িত্বে আছেন আর কি, তাকে ডাকা হয়। তো
তিনিও নামেন, তিনিও চারিদিকে খোঁজেন যে ওই যে যেখান থেকে বুড়বুড়ি ওঠে, মানে বুদবুদ ওঠে যেখান থেকে, সেখানে যান। পানির মধ্যে নেমে পড়েন আর কি, সেখানেও সে কিছুই টের পায় না। এর মধ্যে ওই এলাকায় ওই বাগান বাড়ির পাশে একটি বাড়ি আছে, সেই বাড়ির একটা ছেলে আছে, ওর নাম শাহরুখ। তো সে আবার তুলনামূলকভাবে বেশি সাহসী। সে কোনো কারণে গোসল করতে এসেছে। আসার পরে সে বলে কি হয়েছে। সে যখন বিষয়টা জানে, সে কোনো কথা ছাড়াই ওই বুদবুদি যে এখানে উঠল সেই জায়গায় গিয়ে বলে, আরে ওর লাশ তো এখানে, মানে এই যে ছেলেটি, মানে সাব্বিরের লাশ তো এখানে, আমি তো স্পষ্ট বুঝতে পারছি ওর লাশ এখানে। সে ওখান থেকে সরে আসে। তারপরে রাফি ভাই যায়, অন্যান্য যারা ছিল তারা ভাবে এমন কি ওই সিকিউরিটি যিনি ছিলেন তিনিও যান, কিন্তু ওখানে গিয়ে না, কিচ্ছু পাওয়া যায় না। কিন্তু ওই ছেলেটা যে তুলনামূলক সাহসী, সে বলেছে যে লাশ এখানে। কেউ যখন পায় না, ওই ছেলেটি আবার ওখানে যায়। যাওয়ার পরে বলে, এবার তোমরা সবাই আসো। সত্যি তারা ওখানে ওই সাব্বির নামক ছেলেটির লাশ পায়। তারা যখন লাশটি তোলে, দেখে লাশের চোখ খোলা, মুখ হা করা, মুখের মধ্যে কাদও ঢুকে আছে। সাব্বির কিন্তু অসাধারণ চেহারার অধিকারী ছিলেন, মানে খুবই সুন্দর চেহারা। যদিও বা দরিদ্র পরিবারের সন্তান ছিল, খুব দরিদ্র পরিবারের সন্তান, যার মা গার্মেন্টসে চাকরি করতেন, তার বাবা ওরকম কোনো কাজকর্ম করতেন না। তার মায়ের আয় এবং সাব্বির কিছু কাজ করত, সেটা দিয়েই সংসার চলত। সাব্বিরের এরকম ভয়ানক একটি পরিণতি দেখে ওখানে উপস্থিত সবাই ভয় পান। দ্রুত সাব্বিরের বাবা মাকে খবর দেওয়া হয়। তারা অল্প সময়ের মধ্যে সেখানে চলে আসেন। সেখানে একটি হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। পুলিশ আসে, পোস্টমর্টেম করা হয়। সাব্বিরের বাড়ি মূলত কিশোরগঞ্জ জেলায় ছিল, তো গাজীপুর থেকে কিশোরগঞ্জে নিয়ে যাওয়া হয়। যেতে যেতে রাত 8টা বাজে সেখানে। পরের দিন সকাল 8টায় তাকে আবার গোসল করিয়ে জানাজা দিয়ে দাফন করানোর প্রস্তুতি নেওয়া হয়। তো তাকে যখন গোসল করানো হচ্ছিল, পরের দিন 17 তারিখ তাকে যখন গোসল করানো হচ্ছিল, গোসল করার সময় তার নাক দিয়ে প্রচুর রক্ত বের হচ্ছিল। মৃত লাশের নাক দিয়ে এরকম রক্ত বের হচ্ছে, হতে পারে এখানে কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা থাকতে পারে, আমি হয়তোবা জানি না। কিন্তু যেহেতু একদিনেরও বেশি সময় হয়ে গেছে বা কাছাকাছি এরকম সে মারা গেছে, নাক দিয়ে এমন রক্ত বের হচ্ছে কেন? এটাও সবাই বলে যে জীবিত মানুষের নাক দিয়ে এরকম রক্ত বের হতে পারে, কিন্তু এইভাবে ওর মৃত্যুর যত সময় হয়েছে এরপরে নাক দিয়ে এরকম রক্ত বের হয়ে যাওয়ার কথা নয়। যাই হোক, কিন্তু তার মানে এই না যে সে জীবিত আছে, কারণ তার কিন্তু পোস্টমর্টেম করা হয়েছে। জীবিত থাকার কোনো সম্ভাবনাই নেই। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানে যে বিষয়টি সেটি হচ্ছে এই পুকুরে নামার স্বপ্নের মাধ্যমে নিষেধ করা হয়েছিল। সবাইকে বলা হয়েছিল যে নামলে পানির মধ্যে মেরে ফেলবে, যেটি সিকিউরিটি একবার মানুষদেরকে বলেছে, কিন্তু তারা কেউ পাত্তা দেয়নি। এই ঘটনার পর সকলের টনক নড়ে। আরও একটি ভয়ানক ব্যাপার হচ্ছে, এই ঘটনা ঘটার পর এই সাব্বিরের নিকট একজন আত্মীয় সে স্বপ্নে দেখেছিল যে ওই পুকুরে আর 2 জনকে নাকি হত্যা করা হবে। তার মানে আরো 2 জন মারা যাবে, যেখানে ওই পুকুরের মধ্যে থাকা কোনো পিশাচ জিন সম্প্রদায় এই কাজটি সম্পন্ন করতেছে। এই ঘটনার পর থেকে ওই পুকুরে মানুষ খুবই কম নামতো। এমনিতেই তো ওখানে লোকজন কম যায়, কিন্তু যারা রেগুলার নামতো তারাও আর সেখানে যায় না। আমাকে রাফি ভাই বলেছিলেন যে তিনি তার ড্রোন দিয়ে ওই জায়গার ছবি তুলে রেখেছেন। উনি ভয়ে আর ওইখানে যান না, কিন্তু ড্রোন দিয়ে উনি ওই পুকুরের ছবি তুলে রেখেছেন যে
জায়গাটিতে এই ঘটনাটি ঘটেছিল। তো খুব তাড়াতাড়ি আশা করছি ওনার থেকে এই ছবিগুলো পাবো, এবং ছবিগুলো পেলে কমিউনিটি পোস্টের মাধ্যমে আপনারা সেই জায়গাটার ছবিটা ইনশাআল্লাহ দেখতে পাবেন। আশা করছি প্রিয় শ্রোতা বন্ধুরা, ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটির দুটো গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে। প্রথমত, এটি একটি ব্ল্যাক ম্যাজিক সম্পর্কিত একটি ঘটনা, এবং এটার সাথে একটি দরবেশ জিনের অভিশাপের ব্যাপার রয়েছে। তো এই একই সাথে দুটি বিষয় এখানে রয়েছে। পুরো বিষয়টি যখন আপনারা শুনবেন, তখন আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন সাবিনা আপু। ওনার বাড়ি নাটোর জেলার গুরুদাসপুর থানায়। ওনার বাড়ি পশ্চিম পাশে রয়েছে 30টি হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাস, মানে 30টি ফ্যামিলি আর কি। আর ওই পশ্চিম পাশেই একটি বড় বটগাছ রয়েছে। ওই বটগাছের নিচে একটি কালী মন্দির রয়েছে। এই যে বটগাছ, এই বটগাছের নিচে 5 দিক থেকে 5টি রাস্তা এসে মিশে গেছে। এই কারণেই কেউ কেউ এখনো ওই জায়গাটিকে 5 রাস্তার মোড় বলে। তবে এই বটগাছের বয়স যে কত, কেউ আসলে ওভাবে বলতে পারে না, কারণ ওনার আব্বু মারা গেছেন 22 বছর হতে চলেছে, আর মৃত্যুর সময় ওনার আব্বার বয়স ছিল 103 বছর। তো ওনার আব্বাও, এমনকি ওনার দাদাও বলতে পারতো না যে বটগাছটার বয়স কত। এখানে একটি বিষয় বলে রাখা ভালো, ওনার বাবার এত বছর হওয়ার কারণ হলো উনি এটা দ্বিতীয় বিবাহ করেছেন। যে সাবিনা আপু, ওনারা যে ওনার বাবার যে সন্তান, দ্বিতীয় পক্ষের সন্তান, যেহেতু উনি পরবর্তীতে দীর্ঘ সময় পরে আরেকটি বিয়ে করেছেন, এটা হচ্ছে দ্বিতীয় পক্ষ। তো যাই হোক, উনি বলেছেন যে বটগাছ ঘিরে অনেক ঘটনা রয়েছে। পরবর্তীতে উনি সেই ঘটনাগুলো আমাদের কাছে পাঠাবেন। তো এটা উনি উল্লেখ করছেন যে আজকে যে ঘটনাটি আমি বলতে যাচ্ছি, এই ঘটনাটিতে ওই বটগাছের ব্যাপার রয়েছে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ঘটনায়। 2005 কি 6 সাল, হ্যাঁ, এখান থেকে মূলত তারা বুঝতে পারেন আর কি যে মৌলিক যে সমস্যাটা, তবে প্রাথমিক যে সমস্যাটা শুরু হয় সেটি হচ্ছে 2000 সালে, যখন এই সাবিনা আপুর বড় বোন, ওনার বিয়ে হয়। বিয়ের প্রায় 5 থেকে 6 বছর পেরিয়ে যাচ্ছিল, কিন্তু ওনাদের কোনো সন্তান হচ্ছিল না। যদিও বা উনি বাচ্চা কনসেপ্ট করতেন, কিন্তু 5 থেকে 6 মাস বয়স যখন হতো, ওই বাচ্চার পেটের মধ্যে বাচ্চাটি কোনো কারণে মারা যেত। এখন যদিও বা ওনারা ট্রিটমেন্ট করতেন, ডাক্তাররাও অনেক চিকিৎসা দিয়েছে, তারাও সেটা ফলো করতেন, চেষ্টার কোনো ত্রুটি রাখেননি তারা, কিন্তু এরপরও পেটের মধ্যেই বাচ্চাটি মারা যেত যখনই বাচ্চার বয়স 5 থেকে 7 মাস হতো আর কি। তো সবাই চিন্তায় পড়ে যায় যে আসলে যেটি হচ্ছে এর পিছনে কারণ কি। কোনো চিকিৎসায় তো ত্রুটি রাখা হলো না, বেশ কিছু ঝাড়ফুঁকু করা হয়েছে, কিন্তু তারপরও কোনো লাভ হচ্ছিল না। এদিকে ঘটে যাওয়া আরও একটি ভয়ানক ঘটনা, ওনার দুলাভাই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়তে থাকেন, হঠাৎ করেই, এবং অসুস্থতা এমন অবস্থায় পৌঁছায় যে ওনার শরীর এতটাই শুকিয়ে যায়, তাকে দেখলেই ভয় লাগবে এমন অবস্থা, এবং মাত্র কিছুদিনের মধ্যেই এর অবসান ঘটে। তো এই ঘটনার যে সূত্রপাত, এই সূত্রপাতটি আমাদেরকে
যারা আমরা আপনাদেরকে বলতে যাচ্ছি সেটি হচ্ছে যে ওনারা যে দুলাভাই উনি আগে কৃষিকাজ করতেন আর এখন কৃষিকাজ করেন না। বর্তমানে ওনার একটি স্বর্ণের দোকান রয়েছে, জুয়েলারির দোকান। তো উনি যখন কৃষিকাজ করতেন তখন ওনাদের যে জায়গাটা রয়েছে আর কি, মানে ওনার দুলাভাইয়ের যে জায়গাটা রয়েছে সেখানে একটি জমিতে চাষাবাদ করতেন এবং ওনার বেশ কিছু বন্ধু বান্ধবও ছিল। তো চাষাবাদ করতে যাওয়ার পরে ওখানে যে জায়গাটা রয়েছে ওই জায়গাতে একটা বৈশিষ্ট্য রয়েছে, ওর পাশে একটা পুকুর রয়েছে, পুকুরের পাশে বিশাল ধানি জমি রয়েছে। ঠিক ওই ধানি জমির মিডিল বরাবর একটি কবর রয়েছে। অনেকেই বলে, বিশেষ করে মুরিব্বিরা অনেক আগে থেকেই বলে আসছেন যে ওই কথাগুলোই বংশ পরম্পরায় চলে আসতেছে যে ওইখানে নাকি একটা দরবেশের কবর এবং অনেকেই নাকি গভীর রাতে ওই দরবেশকে দেখতে পায়, সাদা ধবধবে জুব্বা পরা একজন সুন্দর মানুষ। তো আসলে প্রিয় শ্রোতা বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে যে একজন মৃত মানুষ তো কখনো ফিরে আসতে পারে না। তো দেখা যায় যে ওই দরবেশের কোনো খাদেম জিন, মানে তার অনুগত কোনো জিন যে তার ভক্ত ছিল, এরকম হয় যে অনেকেই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি তারা যখন মারা যাওয়ার পর তার অনুগত যে জিন আছে তারা খুবই ভক্ত আর কি, তাকে খুব ভালোবাসতো। তো তারা সেই কবরগুলো পাহারা দেয়, দেখাশোনা করে, কবরগুলো যেন নষ্ট হয়ে না যায় এরকম ঘটে এবং কবরের পবিত্রতা যেন নষ্ট না হয়। তো এটি ছিল এরকমই একটি ব্যাপার যে একজন মৃত মানুষ তো কখনো ফিরে আসতে পারে না। তো এটিও ছিল এরকম একটি ব্যাপার। তো যেহেতু ওই জিনটা ওই বেশেই আসতো, একজন দরবেশের বেশে, এজন্য সবাই তাকে দরবেশ বলতো আর কি। অনেকেই ওই দরবেশ জিনকে দেখেছে। আর এই কারণেই জমির একটা সেন্টার পয়েন্টে কবরটা থাকার পরও কোনো মানুষ ওই কবরে কিন্তু কিছু করেনি, মানে কবরটা কবরের জায়গায় রয়েছে, অন্যদিকে চাষাবাদ করা হয় এমন, কিন্তু কবরে কোনো ক্ষতিকর কোনো চাষাবাদ করা হয়নি ওই সময়। তো ওনাদের জমি, বিশেষ করে ওনার যে দুলাভাইয়ের জমি এবং দুলাভাইয়ের যে বন্ধুবান্ধব ওইখানে আশেপাশে যারা রয়েছে তাদের জমি ওই কবরের পাশে। তারা যখন একসঙ্গে যেত সকালবেলা, একজন আর একজনকে ডাক দিত, একসঙ্গে কৃষিকাজ করতে যেত আর কি। তো ওনারা যখন ওই সময় তিনজন ছিল, ওনার দুলাভাই এবং ওনার দুলাভাইয়ের দুই বন্ধু, এদের মধ্যে ওনার দুলাভাইয়ের কিন্তু কোনো ধূমপানের অভ্যাস ছিল না, সেইভাবেই ছিল না আর কি। প্রায় হতো হয়তোবা ক্যাজুয়ালি বা হঠাৎ করে কখনো কখনো ধূমপান করতেন, কিন্তু এমনিতেই তার কোনো ধূমপান করার অভ্যাস ছিল না। এখন কি হয় যে ওইখানে ওই ওনার যে অন্য দুই বন্ধু আছেন তারা সিগারেট ধরান। একজন সিগারেট ধরানোর পরে ওনার দুলাভাইকে, মানে সাবিনা আপুর দুলাভাইকে তারা অফার করেন সিগারেট খাওয়ানোর জন্য, কারণ উনি যেহেতু খান না তো উনি বিষয়টা না বলে এড়িয়ে যান। কিন্তু বন্ধুরা বলে, আরে নে, সব সময় তো আর খাবি না, আজকে খা। তো তখন উনি যে একদমই খান না, বিষয়টা এরকম না, হঠাৎ খেতেন। তো উনি সেটি নেন এবং নিয়ে ওইখান থেকে কোনো কারণে একটু উঠে যান, অন্য পাশে চলে যান আর কি, যে কোনো কারণেই হতে পারে সেটা। তো মানে ওই হাঁটতে ওইদিকে গিয়ে উনি সিগারেট খাচ্ছেন। বেশ কিছু সময় পার হয়ে যায়, উনি ফিরে আসেন না। তো ওনার গল্পগুজব করছেন যে কি ব্যাপার, কোথায় গেল, চারিদিকে তো মোটামুটি দেখাই যায়, যাবে কোথায় তাহলে। তখন ওনারা আবার জমির কাজে ফিরে যান। তখন ওনারা যখন উঠে দাঁড়িয়ে একটু দূরে সাবিনা আপুর দুলাভাইকে দেখতে পান। দেখেন তিনি সেন্সলেস হয়ে পড়ে আছেন। কি ব্যাপার, একদম সুস্থ মানুষ সেন্সলেস হয়ে গেল কেন? তারা তখন সেখানে যান এবং তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। তো মোটামুটি স্বাভাবিকভাবেই ট্রিটমেন্টের পরপরই তার জ্ঞান ফিরে আসে এবং তার দুলাভাই মূলত অসুস্থ হয় এই সময়টার পর থেকে, মানে এই ঘটনার পর থেকে নিয়ে তার দুলাভাই অসুস্থ হতে থাকে এবং এমন অসুস্থ যে হঠাৎ করে তার অস্থির লাগতো, বুক ধরফর করতো, মনে হবে এখনই বুঝি মারা যায়, এবং বলতো তার খুব পিপাসা লেগেছে। তাকে যখন এক গ্লাস পানি দিত, এক গ্লাস পানিতে হতো না, এক জগ পানি তিনি একেবারেই খেয়ে ফেলতেন। স্বাভাবিকভাবে একটা মানুষ এত পানি একবারে খায় না। আর এরপর থেকেই দিন দিন অবনতি হতে থাকে তার অবস্থার।
অল্প কিছুদিনের মধ্যেই একদম শুকিয়ে কাঠ হয়ে যায়, তার শরীর একদমই আধমরা অবস্থা হয়ে যায়। এদিকে সাবিনা আপুর বড় বোন, মানে এই দুলাভাইয়ের ওয়াইফ আর কি, তারও একই অবস্থা। একই অবস্থা বলতে মানে তার বাচ্চা নিয়ে একটা সমস্যা, যেটা শুরুতেই বলেছি। তো সব মিলিয়ে পরিবারের উপর একটা ভয়ানক বিপদ নেমে আসে। ডাক্তার ট্রিটমেন্ট করে কোনোভাবেই এই দুইজনকে কোনো সমস্যার সমাধান দিতে পারছিলেন না, সেখান থেকে বের হয়ে আসতেও পারছিলেন না তারা। এর মধ্যেই এই সাবিনা আপুর খালাতো ভাইয়ের বউ ওনাদের বাড়িতে বেড়াতে আসেন কোনো কারণে, এবং এসে বাড়ির অবস্থা দেখে শুনে সেই ভাবির ওনার মাকে বলেন যে, খালা, আপনি যদি চান তাহলে আমার এক দুলাভাই কবিরাজ আছে, কবিরাজি করে, সে খুব ভালো কবিরাজ, আর সবাই জানি আর কি আমরা, তাহলে আমি তাকে আসতে বলি আপনার মেয়ে আর জামাই চিকিৎসার জন্য। তখন সাবিনাপুর মা রাজি হন এবং বলেন যে ঠিক আছে, তাকে আসতে বলো। পরের দিন ওনার খালাতো ভাই তার শ্যালকের বাড়িতে যান এবং তার ভাইরা, মানে কবিরাজকে সাথে করে, তার ভাইরা বলে আর কি, মানে কবিরাজকে সাথে নিয়ে আসেন ওনাদের বাড়িতে। এদিকে কবিরাজ আসবে শুনে আমার মানে ওনার প্রথম পক্ষের যে ভাই, মানে প্রথমেই তো উনি তো বলেছেন যে আমাদের লিখে পাঠিয়েছেন ওনার মা, তো দ্বিতীয় পক্ষ তো ওনার প্রথম পক্ষের যে ভাই, ওনার ছেলের বউয়ের একই সমস্যা ছিল। সেটা হচ্ছে যে ঠিক ওনার যে বড় আপুর সমস্যা, পেটের মধ্যেই বাচ্চা মারা যেত। যেহেতু কবিরাজ আসছেন, তো এই কারণে তাকেও নিয়ে আসা হয় কবিরাজের সামনে। তো ওনার ভাইয়ের ছেলের বউ আসেন ওনাদের বাড়িতে সেই কবিরাজের কাছে চিকিৎসা হবে বলে। এদিকে ওনারাও তো আছেন। কবিরাজ আসতে আসতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। তো বিকেলে যখন কবিরাজ ওনাদের বাড়িতে আসেন, তখন নাকি কবিরাজ দেখছেন যে ওই যে বটগাছটার কথা একটু আগে বলেছি আপনাদেরকে, আমি আমাদের ঘটনার শুরুর দিকে আমি বলেছি, ওই বটগাছের উপরে দেখেছে ভয়ানক গায়ের রং কালো কালো চেহারার একটি ভয়ানক মূর্তি দাঁড়িয়ে আছে। এটা মানুষের মতো সেখানে দাঁড়িয়ে আছে, যার চেহারা অত্যন্ত ভয়ানক, একদম বট গাছের মাথার উপরে দাঁড়িয়ে আছে এবং তার হাইট হবে প্রায় 20 থেকে 30 হাত এরকম। যেহেতু তিনি কবিরাজ, তিনি তো সহজে বুঝতে পারছিলেন যে এটি কোনো মানুষ নয়, এটি সাধারণ কোনো জিনও নয়, এটি খুবই একটি ভয়ঙ্কর জিন হবে। নিশ্চয়ই সে এই বাড়িতে আসছে এবং এই জিনটি সে পছন্দ করতেছে না কবিরাজকে আসা, আর কবিরাজকে দেখে সে খিলখিল করে হাসছে। তো কবিরাজ বাড়ির ভিতরে ঢুকেই বলে যে আপনাদের বাড়ির উপর ভয়ানক একটি জিন, দুষ্টু জিন রয়েছে। আমি পথে আসতে গিয়ে এই বিষয়টি দেখতে পেয়েছি এবং সেটি বটগাছের উপরে বসে আছে। তো যাই হোক, কবিরাজ বলেন রাতের বেলা বসবো, আর ওই কবিরাজের সাথে তার অনুগত বেশ কিছু ভালো জিন ছিল, তাদেরকে রাতের বেলায় তিনি ডাকেন। রাতে খাওয়া দাওয়া সেরে কবিরাজ আসতে আসন পাতলেন এবং সেই কবিরাজের সাথে থাকা জিনগুলোকে ডাকা হলো। তো জিনেরা এসে তার দুলাভাই, মানে ওনার বোন এবং ওনার আগের পক্ষের যে ভাই, তার ওয়াইফকেও দেখেন। তখন জিনেরা বলেন যে সেদিন যখন সাবিনা আপুর দুলাভাই সে কবরের পাশে সিগারেট খাচ্ছিল, তখন সে ওইখান থেকে অন্যদিকে চলে যাচ্ছে। সে সিগারেটে যে ধোঁয়া ছাড়ছিল, তখন ওই দরবেশের, আল্লাহর অলির যে কবর রয়েছে, কবরে যে দেখাশোনা করতো ওনার অনুগত যে জিনটি, সে জিনটি জোহরের নামাজ আদায় করতে মসজিদে যাচ্ছিল। ওই সময় সে যখন সিগারেটের ধোঁয়া ছেড়েছে, তখন ওই ধোঁয়াটি ওনার গায়ে লাগে এবং এতে উনি বেশ রাগান্বিত হন। এই কারণেই রাগান্বিত হয়েছেন যে এখানে বসে কেউ সিগারেট বা কোনো নেশা জাতীয় দ্রব্য এখানে খায় না। যদি এমন হতো যে এমন সাধারণভাবে রাস্তা দিয়ে যাচ্ছে কোনো মানুষের সিগারেটের ধোঁয়া ছেড়েছে, বিষয়টি হলো সে একদমই এই পবিত্র কবরের পাশে বসে হাঁটাহাঁটি করে সিগারেট খাচ্ছিল এবং কোনো ধরনের কোনো পবিত্রতার বালাই বা কোনো শ্রদ্ধা বা কোনো শ্রদ্ধা প্রদর্শন দেখানো ছাড়াই সে সিগারেট খাচ্ছিল। এই কারণেই মূলত ওই জিনটি খুবই রাগান্বিত হন এবং সাবিনা আপুর দুলাভাইকে আসর করে ধরেন এবং তাকে শাস্তি দেন। আর এখন যে বিষয়টি বলতে যাচ্ছি প্রিয় শ্রোতা বন্ধুরা, ওই যে ওনার বড় ভাইয়ের যে বউ, যার একটা সমস্যা ছিল, তাকে বলা হয় যে ওনার একটি সমস্যা হয়েছে। সেটি হচ্ছে
যে কারণে ওনার পেটের ভিতর থাকা বাচ্চা জন্মদান করতে পারছিল না, পেটের মধ্যেই মারা যাচ্ছিল, সেটি হচ্ছে ওনাদের গ্রামের এক মহিলাকে জিনে আসর করেছিল। জিনে আসর করার সময় কবিরাজ যখন সেই মহিলাটির ট্রিটমেন্ট করছিল, ট্রিটমেন্টের একটা পর্যায়ে যখন কবিরাজের কথা মতো জিন ওই মহিলাটিকে ছেড়ে যাচ্ছিল, তখন কি হয়েছিল যে ওই ভাবি আর কি, যিনি সাবিনা আপুর বড় ভাইয়ের ওয়াইফ, সে বড় ভাইয়ের ওয়াইফ বলছি, বড় ভাইয়ের ছেলের ওয়াইফ আর কি, হ্যাঁ, তো সে ওইখানে দাঁড়িয়েছিল, মানে সে দেখতে এসেছিল যে কি হয়, কবিরাজ কীভাবে জিন তাড়ায়, এই সব কিছু তার কৌতূহল থেকে দেখতে এসেছিল। সে যখন ওখানে দাঁড়িয়েছিল, জিন তখন ওদিক দিয়ে চলে যাচ্ছিল এবং ওই মহিলার দিকে তার নজর পড়ে। পরবর্তীতে ঘুরে এসে তার উপর জিনটি আসর করে, কিন্তু আসরটা এমন ছিল যে স্বাভাবিকভাবে জিনে ধরা মানুষ যেমন আচরণ করে এই রকম তার আচরণ ছিল না। সে আসরটা এমনভাবে করেছিল, দূর থেকে দৃষ্টি দিত, সেই দৃষ্টির কারণে তার বাহ্যিক আচরণে কোনো পরিবর্তন হতো না, কিন্তু তার এই দৃষ্টির কারণে তার পেটে থাকা সন্তান, যখন সে বাচ্চা কনসিভ করত, সেই সন্তানটি মারা যেত। সাবিনা আপুর যে বড় বোন, তার বিষয়ে বলা হয় যে তাকে তার শ্বশুরবাড়ির দিকে কোনো আত্মীয় ভয়ানক ব্ল্যাক ম্যাজিক করেছে, আর এই ব্ল্যাক ম্যাজিক করার কারণে খুবই দুষ্ট প্রকৃতির একটি জিন, যার গায়ের রং কালো এবং ভয়ানক চেহারা, এই জিনটি এই সাবিনা আপুর বড় বোনের পেছে নিয়েছে এবং সেও একদম কাছে আসে না, দূর থেকে দৃষ্টি দেয়, যার ফলে তার অনাগত বাচ্চাটি পেটের মধ্যেই মারা যায়। তখন জিনেরা বলে যে কিভাবে এই ব্ল্যাক ম্যাজিকটি করা হয়েছিল। তখন সবাই জানতে পারে যে সাবিনা আপু যখন হাতের নখ কাটতো, হাতের নখ বা পায়ের নখ কাটতো আর কি, অনেক সময় আবার মহিলাদের মাথার চুল যদি বড় হয়ে যায়, চুলের আগা কেটে ফেলা হয়। তো সাবিনা আপুর বড় বোন যখন এই হাত পায়ের নখ কেটেছে এবং চুলের আগা কেটেছে, তখন ওই জিনগুলো সংগ্রহ করে, যিনি ব্ল্যাক ম্যাজিক করেছিল, এগুলো সংগ্রহ করে একজন কবিরাজকে দেওয়া হয় এবং এগুলো নিয়েই ব্ল্যাক ম্যাজিকটি করা হয়েছিল, যার ফলে ওনার এই সমস্যাটি দেখা দেয়। যাই হোক, জিনেরা বলে যে পরের দিন, মানে আগামীকাল রাতে তাদের এই সমস্যার সমাধানে তারা চেষ্টা করবে দেওয়ার, এই বলে জিনেরা চলে যায়। তো সবাই মোটামুটি মানে স্বাভাবিক ছিল আর কি। রাতের বেলা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে, কবিরাজ সহ। কবিরাজ ওই বাড়িতে রাতে ওই বাড়িতেই ছিল, ঘুমিয়ে পড়ে সবাই। ওই দিন বা ওই রাতে আর কি কোনো সমস্যা হয়নি, সমস্যা হয় পরের রাতে। কবিরাজ তো রাতের বেলা বসবেন আর কি, আসন পেতে পারেন। কবিরাজ যখন মানে আসন পেতেছেন, তখন উনি জিনদের ডাকছেন। জিনেরা আর আসে না, অনেকক্ষণ হয়ে যায়, জিনরা আসতেছে না। এখন জিনেরা কেন আসছে না, তো কবিরাজ চিন্তা করেন গতকালকে যখন তাদেরকে ডাকা হয়েছিল, তখন তো তাদেরকে কোনো ধরনের খাবার দেওয়া হয়নি। তো ওনারা জিনেরা নাকি একদম টাটকা ফল এবং গরুর দুধ এবং একদম টাটকা গরুর দুধ ওরা খুব পছন্দ করে, কিন্তু যেহেতু ওই আয়োজনটা করা ছিল না, কবিরাজ যে কারণে বলতেই ভুলে গিয়েছিল আর কি, তো এই কারণে হয়তো বা তারা আজকে আসতে চাচ্ছে না বা এরকম চিন্তা করতেছে যে তারা আসবে না। তো বলে যে ঠিক আছে, তাহলে এক কাজ করো, একটু দুধের ব্যবস্থা করো। যেহেতু রাত হয়ে গেছে, শুরুতে বলেনি যে, আর কবিরাজও বিভিন্ন কারণে এটা ভুলে গিয়েছে, আর সে সময় যে এটা দিতে হয় বিষয়টা এমন নয়, কিন্তু হয়তোবা উনি মনে করেছেন যে এই কারণে হয়তোবা আসতেছে না জিনগুলো, যেহেতু আগের দিন তাদেরকে কোনো খাবার দেওয়া হয়নি। তখন ওই সাবিনা আপু এক ভাতিজি, যার ওয়াইফ আর কি, ওই যে পেটের মধ্যে যার বাচ্চা মারা যেত, সাবিনা আপুর আগের পক্ষের বড় ভাইয়ের ছেলে আর কি, সে তো ভাতিজা বলে, বাড়িতে সে তার গাভী রয়েছে, তো গাভীর দুধ সেখানে গেলেই পাওয়া যায়। তখন ওনার খালাতো ভাই আর ওনার ভাতিজা দুজনে একসাথে তার বাড়ির দিকে দুধ আনতে রওনা দেয়। ওনার ভাতিজার বাড়ি ছিল ওনাদের বাড়ির পরে, ওনাদের বাড়ির পরে একটি ঈদগাহ রয়েছে। ওই ঈদগাহের পাশে
ঈদগাহের পাশে আরেকটি পুকুর এবং জঙ্গল রয়েছে, সেটি পার হয়ে যেতে হয়। তো তখন ছিল আবার আষাঢ় মাস। তো ওনার খালাতো ভাইয়ের ভাতিজা যখন ওই ঈদগাহের কাছে গেল, দেখে যে লম্বা সাদা জুব্বা পরিহিত মানুষের মতো একজন রাস্তার পাশে দাঁড়িয়ে হাত দিয়ে ইশারা করে তাদেরকে ডাকতেছে। এই টাইপের লোক কিন্তু গ্রামে ওনারা আগে কখনো দেখেনি। গ্রামের মানুষ তো একজন আরেকজনকে চেনে, বা মুরব্বীদেরকেও তো মানুষ চেনে। ওনারা দেখে ভয় পায় যে কি ব্যাপার, এদেরকে তো কখনো আগে দেখিনি, আর এইভাবে ভয়ঙ্করভাবে হাতের ইশারা করে আমাদেরকে ডাকছেই বা কেন। এর মধ্যে সাবিনাপুর খালা একটু সাহসী ছিল, তার খালাতো ভাইটি। তো উনি ওদিকে আর না গিয়ে, সে যে ডাকছে ওই দিকে নজর বা ওদিকে মনোযোগ না দিয়ে সোজা হাঁটা শুরু করে, যেদিক দিয়ে তারা যাচ্ছিল আর কি। তখন ওনারা ওনার খালুর কাছে যান যে এই ঘটনাটি বলেন যে একজনকে দেখলাম। তো উনি বললেন যে ঈদগাহের পাশে এরকম মাঝে মাঝে দেখা যায়, এবং তাকেই দেখা যায় যাকে ওই যে মাঠের মধ্যে যে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন, ওইখানে যে দরবেশ জিনকে দেখা যায়, তাকে অনেক সময় এই ঈদগাহের পাশে দেখা যায়। অনেকেই দেখেছেন রাতের বেলা। তো এখন অনেক রাত হয়ে গেছে, তোমরা হয়তো বা এই কারণেই দেখেছো, কিন্তু এটা খুবই কম। হঠাৎ এমনিতেই কাউকে ডাকে না বা ক্ষতি করে না, হয়তো বা কেউ কখনো দেখে ফেলেছে। কিন্তু তোমাদেরকে বাবা কেন ডেকেছিল এইটা তো বুঝতে পারতেছি না। যাই হোক, তখন ওনারা সব খুলে বলে। তখন সবাইকে ওই খালু যে আছে বলে যে ঠিক আছে, তোমরা দুধ নিয়ে আসো, আর যখন এদিক দিয়ে যাবা হাতে অবশ্যই একটি লোহা যেন থাকে তোমাদের, তাহলে জিনেরা যেভাবে ক্ষতি করতে পারে না। আর কাঁচা দুধ নিয়ে যাওয়ার সময় এ ধরনের সমস্যা এমনিতেও হতে পারে, ওই জিন ছাড়া অন্য দুষ্ট জিনেরা সমস্যাও করতে পারে, সুতরাং হাতে একটি লোহা নিয়ে যাইও। যাই হোক, ওনারা ফেরার সময় যখন দুধ নিয়ে ফিরছিল, তখন একটা হাসুয়া একটি কাঁচির মতো আর কি, যেটা দিয়ে কৃষিকাজ করে, মানে কৃষিকাজের ক্ষেত্রে যেটি ব্যবহার করা হয়, তখন ওটা ওনারা হাতে নিয়ে আসতে থাকেন। কিন্তু আসার পথে কাউকে দেখেন না, মানে এখন কোনো সমস্যা নেই, একদম স্বাভাবিক। তো বাড়িতে এসে সাবিনাপুর খালাতো ভাই যে ঘটনা কি ঘটেছে জিজ্ঞেস করে, সেটি বর্ণনা করে। তখন সবাই ওই কবিরাজ বলে যে যেহেতু আসন দেওয়ার জন্য দুধ আনতে যাওয়া হয়েছে, এজন্যই রাস্তা আটকানো হয়েছে, যাতে করে ওই দুধটা নষ্ট করে দিতে পারে এবং জিনেরা না আসে, আর এর কোনো সমস্যা, যে এই যে সমস্যাটা, এর যাতে কোনো সমাধানও না হয়। যাই হোক, যেহেতু একাধিক জিনের প্রভাব ওখানে ছিল, প্রথম যে সাবিনাপুর দুলাভাই, তার উপরে ওই দরবেশ জিনের প্রভাব ছিল। এরপর সাবিনাপুর বড় বোন, তার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, এবং ব্ল্যাক ম্যাজিকের ফলে ভয়ানক একটা দুষ্টু জিন তার উপর আসর করেছিল, যে দূর থেকে তাকে নিয়ন্ত্রণ করত। এরপর সাবিনাপুর আগের পক্ষের বড় ভাইয়ের যে ছেলের বউ, সে জিন ছাড়ানোর দেখতে গিয়ে সে নিজেই এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। তো এখানে অসংখ্য জিনের একটা ইনভলভমেন্ট ছিল, যার কারণে বহু জিনই চাচ্ছিল না যে এই সমস্যার সমাধান হোক। এই কারণে তারা চেষ্টা করেছিল, প্রথম দরবেশ জিনটি চেষ্টা করেছিল, কিন্তু যখন পরবর্তীতে দেখেছে হাতে মানে লোহা জাতীয় কিছু জিনিস রয়েছে, সে আর সামনে আসেনি, এবং অন্য জিনেরা সামনে আসেনি ওই লোহার কারণে। এজন্যই তো আর সেভাবে পথ আগলাতে পারেনি তারা। যাই হোক, ওই জিনেরা আসার পরে সমস্যার সমাধান বলে দেয়, এবং সমস্যা যেভাবে সমাধান করতে হবে, কিভাবে কি করতে হবে আর কি, সেই সমস্ত বিষয় বুঝিয়ে দেয়। তো মোটামুটি ঘটনা এইখানেই শেষ হতে পারত, কিন্তু আরও একটি ঘটনা ঘটে, এবং যেটি ঘটেছে আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন তার সাথে, মানে সাবিনা আপুর সাথে। রাতের বেলা ওয়াশরুমগুলো তো স্বাভাবিকভাবেই বাইরে থাকে, সেটা আমরা জানি। বিশেষ করে মানে গ্রামের ওয়াশরুমগুলো স্বাভাবিকভাবে বাইরে থাকে, সেটা তো আমরা জানি। খাওয়া দাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়েছে,
সাবিনা আপু উনি ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছেন, ওনার সাথে ওনার মা ছিল। তো উনি যখন ওয়াশরুমে যাবেন, ওনার মা একটু দূরে দাঁড়িয়ে একটু দাঁড়িয়েছিল দূরে। তখন ওয়াশরুমের কাছাকাছি একটা আজব ভয়ানক প্রাণী দেখেন। ওনার ভাষ্য অনুযায়ী এটি কুকুরও না, বেড়ালও না, এমনকি এটি এত কুচকুচে কালো, মানে এমন কালো প্রাণী সচরাচর আসলে কোথাও দেখা যায় না। কিন্তু সেটা কুকুরও না, বিড়ালও না, এই টাইপের প্রাণী উনি কখনোই আগে দেখেননি। চোখ দুটো আগুনের মতো জ্বলছে, আর চোখ দুটো অনেক বড়, মনে হচ্ছে তার মাথার মানে বড় একটা অংশ জুড়ে তার দুইটা চোখ। আর ওই প্রাণীটি আস্তে আস্তে হেঁটে হেঁটে সাবিনা আপুর দিকে এগিয়ে আসছে। আধা আলোতেও তিনি স্পষ্ট সেটি দেখতে পাচ্ছিলেন। তো উনি যখন এটি দেখেছেন তখন তিনি চিৎকার দিয়ে উল্টো দিকে দৌড় দেন। তো ওনার মা একটু দূরে দাঁড়িয়েছিল, ওনার মায়ের গায়ের উপর যোগ করেন। তখন ওনারাও তার মাকে জড়িয়ে ধরে যে কী হয়েছে, তখন বলে আমি একটি ভয়ানক জিনিস দেখেছি। কিন্তু ওনার মা খেয়াল করে নাই যে, তো পিছনে দেখলো যে আসলে তো কই কিছু তো নাই। তখন এই দিকে কবিরাজ তো বাড়িতেই ছিল। ওনার চিৎকার শুনে বাড়ির সকলের ঘুম ভেঙে যায়, যারা ঘুমিয়েছিল। আর কবিরাজও তখন জেগেছিল। সবাই বের হয়ে দৌড়ে এসে বলে কি হয়েছে। তখন সাবিনা আপু বলেন যে আমি এই জিনিসটা দেখলাম। তখন কবিরাজ বলে যে এই যে জিনেরা এই দরবেশ জিন ছাড়াও অন্য জিনগুলো রয়েছে, যেগুলো তাড়ানোর চেষ্টা করেছি বা করতেছি, এখনও প্রভাব খাটানোর চেষ্টা করতেছি, এরা তোমাদেরকে ভয় দেখাবে। যদিও বা আমার আগে থেকে সতর্ক করা উচিত ছিল, কিন্তু মনে করেছি হয়তোবা আসবে না, কিন্তু এরা তোমাদেরকে ভয় দেখাতে পারে। তো আমি ঝাড়ফুঁক করে দিচ্ছি, তোমাদের আর কোনো অসুবিধা হবে না। কবিরাজ যদিও বা রাত্রিবেলা ঝাড়ফুঁক করে দেন, কিন্তু ওই রাত থেকে সাবিনাপুর প্রচণ্ড জ্বর আসে। মানে এমন জ্বর যে দুটো ল্যাপ বা অন্য অন্য কাঁথা দিয়েও তাকে যদি শরীর ঢেকে দেওয়া হয় তবু তার শরীরের কাঁপুনি থামে না। 2-3 দিনের মধ্যেই উনি সুস্থ হয়ে যান, এবং সুস্থ হয়ে যাওয়ার পর ওনাদের পরিবারে যে সমস্যাটি ছিল এই সমস্যা আস্তে আস্তে কেটে যায়। ওনার দুলাভাই আস্তে আস্তে সুস্থ হতে থাকেন, ওনার হারানো স্বাস্থ্যে আবার ফিরেও পান। ওনার আপুর এবং ওনার ওই যে বড় ভাইয়ের ছেলের ওয়াইফ, তাদেরকে প্রত্যেকেরই 1-3টা করে সন্তান রয়েছে, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর ওনার দুলাভাইও এখন আল্লাহর রহমতে ভালো আছেন। উনি এখন আর কৃষিকাজ করেন না, শুরুতেই বলেছি তিনি এখন স্বর্ণের ব্যবসা করেন, আর ওনার একটি জুয়েলারিও রয়েছে। আর মাঝে মাঝে কিছু বিষয় ওনারা অনুধাবন করেন, টুকটাক বিষয়, সেগুলো ওরকম উল্লেখযোগ্য নয়। আর উনি মানে সাবিনা আপু বলছেন যে ওনাদের সাথে ঘটে যাওয়া যে ঈদগাহের যে পুকুর কেন্দ্রিক, একটু আগে যেটা বলেছিল যে ঈদগাহে রয়েছে, সেখানে যে ওই যে দরবেশ যিনি এসেছিল, সেই ঈদগাহের পুকুর কেন্দ্রিক আরও ঘটনা রয়েছে। পরবর্তীতে সেগুলো আপনাদেরকে ইনশাল্লাহ আপনাদের জন্য ওনারা পাঠাবেন, এবং আল্লাহ ওনার আত্মীয় স্বজনদের প্রতিবেশীর কাছে অনেক যে ঘটনাগুলো রয়েছে এই এগুলো পাঠাবেন। এই ঘটনাগুলো আমাদের ভয়ের কথা চ্যানেলে লিসেনারদের উদ্দেশ্যে তারা পাঠাবেন। তো অনেক ধন্যবাদ সাবিনা আপু, আপনার পরিবারের সাথে ঘটে যাওয়া চমৎকার একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করার জন্য। আশা করছি এই ঘটনা থেকে আপনাদের মাধ্যমে আমাদের শ্রোতা বন্ধুরা কিছু কিছু বিষয় শিখতে পারবে। ধন্যবাদ সবাইকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রাজ্জাক। ওনার বাড়ি পাবনা জেলায়, এবং মূল ঘটনাটি যার সঙ্গে ঘটেছে তিনি তারই এক বন্ধু। তবে দুঃখের সাথে জানানো যাচ্ছে যে তার বন্ধুটি এখন আর বেঁচে নেই, কারণ
সেই বন্ধুর সাথে যেই ঘটনাটি ঘটেছিল তার রেশেই তার মৃত্যু হয়েছে বলে সবাই সন্দেহ করে। ঘটনাটির সময়কাল 2009 সালের শেষের দিকে। বন্ধুর নাম ছিল রকি, যদিও এটি তার ছদ্মনাম, এবং বিশেষ একটি কারণে ছদ্মনামটি ব্যবহার করতে হয়েছে। পুরো ঘটনাটি শুনলে আপনারা বুঝতে পারবেন। তো রকির যখন বয়স মাত্র 13 বছর এবং ওনার গ্রামের 5 থেকে 7 জন মিলে ওই ক্রোড়দুলিয়া গ্রামে একটি স্কুলে লেখাপড়া করতেন। সবাই একসাথেই যাতায়াত করতেন। রকি বিকেলবেলা ওই স্কুলেরই একজন শিক্ষকের কাছে প্রাইভেটও পড়তো। সেই শিক্ষকের নাম ছিল মোহাম্মদ শিশির হোসেন আর কি। ঘটনার দিন মানে যেটা শুরু হয়েছে আর কি, ওই ঘটনার দিন মূল ঘটনা আর কি যেটা শুরু, যেটা শিশির না মানে রাকির সাথে প্রথম যেটি ঘটেছিল সেটি হচ্ছে যে রকি যাচ্ছিল প্রাইভেট পড়তে। যাওয়ার পথে স্বাভাবিকভাবে যে পথ দিয়ে যায় সে পথ দিয়ে যে সে আবার সেদিন যায়নি। কোনো কারণে স্কুলে একটু দেরি হয়ে যাওয়ার কারণে সে শর্টকাট পথটি বেছে নেয় এবং সেই পথ দিয়ে চলতে থাকে। সময়টা কিন্তু বিকেলবেলা। সে যে শর্টকাট পথটি ধরেছিল ওদিক দিয়ে মানুষ দিনের বেলাতেও তুলনামূলকভাবে কম যাওয়া আসা করত, কারণ সেটা রেগুলার কোনো পথ নয়। তো যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, ওই রাস্তার পাশে একটি পরিত্যক্ত পুকুর ছিল। মানে পরিত্যক্ত পুকুর বলতে মানুষ এখানে গোসল টোসল ওইভাবে কিছু করতো না, বা না করলেও সেখানে মোটামুটি আগে একটা সময় মাছ চাষ হতো। এখন সেখানে কোনো কারণে চাষ টাস হয় না, কিন্তু মোটামুটি টুকটাক মাছ, দেশি মাছ, টাক মাছ, পুঁটি চুটি মাছ এগুলো আছে এখনও সেই পুকুরে, কিন্তু মানুষ সেখানে ওইভাবে মাছ আর ধরে না। এটাকে একদম পরিত্যক্ত পুকুরই বলা যায়। তো ওদিক দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে রনির কানে ওই পুকুরের ঠিক মাঝখানে একটি শব্দ আসে। পুকুরের ঠিক মাঝখান থেকে নিচে বুদবুদ বুদবুদ মানে একটা কিছু উঠছে আর কি। সে তাকায়, সে চিন্তা করে কি ব্যাপার, পুকুরের নিচ থেকে এরকম বড় বড় বুদবুদি কেন উঠছে। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা দেখেছি যে যদি কোনো হাওয়া বের হয় অথবা এক সময় গ্যাস লিক হয়ে গেলে, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে গ্যাস লিক হয়ে গেলে পানির নিচে, পুকুরের নিচে এরকম বুদবুদ ওঠে। তো উনি চিন্তা করলেন যে কিভাবে এত বড় বুদবুদ উঠছে বা এখানে কেনই বা এই বুদবুদগুলো উঠতেছে। তো সে প্রথমে চিন্তা করছে হয়তো বা কোনো বড় মাছ হবে। সে চিন্তা করে পুকুরে এত মাছ কি আছে। সে একটু সামনে গিয়ে দাঁড়ায় যে মানে কি ব্যাপার, সেখানে কি হচ্ছে, এবং বুদবুদটা আস্তে আস্তে খালি বাড়ছে, ওই শব্দটাও বাড়তেছে। এজন্য সে কৌতূহলপ্রবণ হয়ে ওই জায়গাতেই দাঁড়িয়ে যায়। কিছু সময় পরেই, খুব বেশি না 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই সে সেখানে দেখতে পায় ওই বুদবুদ থেকে একটি সাদা নেকাব পরিহিত একটি মাথা ভেসে উঠছে। সে পরিষ্কার আসলে দেখতে পায়নি যে আসলে জিনিসটা কি, মানে সে স্পষ্টভাবে বুঝতে পারেনি যে কি জিনিসটা উঠতেছে ওখান থেকে, যে আসলেই এটা কি সাদা নেকাব করা কোনো মানুষের মাথা কি না নাকি অন্য কিছু, সে ওইভাবে বিষয়টি বুঝতে পারেনি। সে কি করে যে সে রাস্তা থেকে মনে করে এমন একটা জায়গা ছিল যেটা সে একদম মিডল বরাবর, সে একটু দূরেই ছিল। সে চিন্তা করে কোন জায়গাতে দাঁড়ালে জিনিসটা ভালো করে দেখা যাবে। এই চিন্তা করে সে কি করে আরও এগিয়ে যাওয়া যায়। তো একটু আরও এগিয়ে যাওয়ার পর কি হয়, ওই মাথাটি আস্তে আস্তে আবার ঠিক যেভাবে ভেসে উঠেছিল ঠিক সেভাবেই পানির নিচে মিলিয়ে যায়। তখন রকি চিন্তা করতে থাকে কি ব্যাপার, কি দেখলাম, এটা ঠিক দেখলাম না ভুল দেখলাম। তো উঠলই বা কি পানির নিচ থেকে এভাবে, আবার হঠাৎ করে ডুবেই বা গেল কেন। কিন্তু দেখে তো মনে হচ্ছে এটি কোনো মানুষের মাথায় ছিল। এটা তো কোনো মাছ বা অন্য কোনো প্রাণীর মাথা হওয়া কথা নয়। সে খুবই অবাক হয়।
সে তখন ভয় পায়নি, কিন্তু এই ধরনের একটি ঘটনা যখন সে দেখে তখন সময় আর ওই সময় আর তার প্রাইভেট পড়ার কথা মনে থাকে না। সে কি মনে করে আবার বাড়িতে ফেরত চলে আসে। তো বাড়িতে সেই ঘটনাটি কাউকে বলার প্রয়োজনও সে ওইভাবে মনে করেনি। আসলে সে বিষয়টি যে অস্বাভাবিকভাবে নিয়েছে সেরকম কিছু না। তো পরের দিন যাই হোক, পরের দিন সে বিকেলবেলা ওই স্বাভাবিক যে পথ দিয়ে প্রাইভেটে পড়তে যেত, সেদিন পথ দিয়ে ওই দিন সে আর পরিত্যক্ত পুকুরের পাশ দিয়ে যায়নি। বাড়ি থেকে প্রাইভেট পড়ার পরে তার কিছু কাঁচা বাজার করে নিয়ে আসতে বলা হয়। প্রাইভেট পড়তে পড়তে সন্ধ্যা হয়ে যায়, আর সন্ধ্যা মোটামুটি মাগরিবের আগ দিয়ে স্যার ছেড়ে দেন প্রাইভেট শেষ করে। সে একটা কাজ করে যে ওই মাগরিবের আজান দিয়ে ছেড়ে দেওয়ার সাথে সাথেই বাজারের কাছেই ছিল, দ্রুত বাজারে যায় এবং অল্প কিছু কাঁচা তরকারি কিনে নেয়। সেগুলো সে দ্রুত কিনে বাড়ির পথে হাঁটা ধরে। তখন মোটামুটি মাগরিবের আজান হয়ে গেছে, কিন্তু তখনও ওই রকম অন্ধকার হয়নি আর কি। তো সেদিক দিয়ে যাচ্ছিল। ওই পথে একটি জায়গায় একটি বড় জাম গাছ রয়েছে। তো জাম গাছের নিচ দিয়ে তখন দেখা যাচ্ছে হঠাৎ করে ওই উপর থেকে কিছু খসমস আওয়াজ শোনা যায়। সে কৌতূহল দিয়ে, সে একটা কৌতূহলই ছিল, উপরের দিকে তাকায়। উপরের দিকে তাকিয়ে সে যে জিনিসটি দেখে, এটি দেখে সে প্রচণ্ড ভয় পায়। সে দেখে ওই গতকাল যে সাদা নেকাব পরিহিত একটি মানুষের মাথার মতো দেখা গিয়েছিল, শুধু একটি মাথা, তার কোনো শরীর ছিল না। এই মাথাটি গাছের উপর একটি ডালে বসে আছে এবং স্পষ্ট দেখা যাচ্ছিল যে সেটি চোখের পলক ফেলছে এবং ওই নেকাব পরিহিত অবস্থায় বিকট হাসি দেয়। হাসি দিয়ে বলে ওঠে, কিরে, তুই আমাকে খুঁজছিলি? আমি এই যে এখানে, আমাকে ধরবি? আয়। হঠাৎ এই ধরনের কথা শোনার পর প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারাই বুঝতে পারছেন যে একটি মানুষের মনের অবস্থা কি হতে পারে। আজ 13 বছর বয়স একটা কিশোর, সে কতটুকুই বা বুঝতে পারে, কতটুকুই ভয় পেতে পারে। সে প্রচণ্ড ভয় পায়। সে আয়াতুল কুরসি জানতো, এটা পড়ে সে দৌড়ে বাড়ি চলে যায়, আর এদিক ওদিক সে কোনো দিকেই তাকায় না। এখন যে বাড়িতে যাওয়ার পথে চিৎকার করে ওঠে, উঠোনে পড়ে যায় বাড়িতে যাওয়ার সাথে সাথেই। সে সেন্সলেস কিন্তু হয়নি। বাড়ির অন্য সদস্যরা বলে, কি হয়েছে? তখন সে পূর্বের ঘটনা এবং আগের দিন পুকুর ঘাটে যে ঘটনাটি ঘটেছিল সেটি বলে, সবাইকেই খুলে বলে। তো অদ্ভুত ব্যাপার হচ্ছে যে তার বাড়ির কোনো সদস্যই তার কথাগুলো বিশ্বাস করতে চায় না। প্রথমত তার বাবা চিন্তা করে হয়তোবা প্রাইভেট পড়তে যেতে তার ভালো লাগে না, বা প্রাইভেট পড়তে না যাওয়ার কারণে সে এই রকম করে কথাগুলো বলতেছে। সে ইচ্ছে মতো নিজের মতো করে বানিয়ে এই কথাগুলো বলতেছে যে এটা দেখেছে, সেটা দেখেছে। এক কথায় এইরকম কোনো কথাই তার পরিবারের কোনো সদস্যই তার কথাগুলো বিশ্বাস করে না। তো সপ্তাহখানেক পর হঠাৎ রকি একটি স্বপ্ন দেখে। মূলত এই স্বপ্নই তার জীবন কাল হয়ে দাঁড়ায়। আর এমন একটি স্বপ্ন যা আসলে কল্পনাতেও হয়তো বা আনতে চাইব না আমরা। স্বপ্নে দেখায় যে সে যে মাথা কাটা যে মাথাটি, সেটি সে 2 বার সে জাগ্রত অবস্থায় দেখেছে। সে ঘুমের মধ্যে দেখেছে তার মাথার উপর যে ফ্যান রয়েছে, আর ওই সময় একটু শীতকাল ছিল, আর কি 2009 সালের শেষ দিকে, তো ওই সময় শীতকাল ছিল, ফ্যান বন্ধ ছিল। সে স্বপ্নে দেখেছে একটি পাখার সাথে ওই মাথাটি ঝুলছে, একটা দড়ি বা কোনো কিছু দিয়ে বাঁধা, এরকম কিছু, এমন কিছু যেটা ঝুলছে, এটি স্বপ্নের মধ্যে দেখতে পারে।
তো তার পরবর্তীতে সে যেটা করেছে, যেটা বলেছে, সে হয়তোবা তার মাথার চুল যে বোঝা যাচ্ছে এটা একটা মহিলার মাথার চুল দিয়ে ওই ফ্যানের পাখার সাথে বেঁধে রাখা, এবং এইবার আর সেই নেকাব নেই মুখে, তবে নেকাব মুখে ছিল, নেকাবটা খোলা আর কি। সে মানে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, কিন্তু সে স্বপ্নে দেখেছে এবং কাটা মাথা থেকে টপ টপ করে রক্ত পড়তেছে। তো প্রচণ্ড ভয় পায় স্বপ্নের মধ্যে, এবং স্বপ্নের মধ্যে যখন জোরে চিৎকার করে ওঠে তখন তার ওই পরিবার চিৎকারটি আবার সে আসলে ঘুমের মধ্যেই দিয়েছিল আর কি, যার কারণে আশেপাশের লোক তার চিৎকার শব্দ শুনে এসেছিল। সে চিৎকার দেয় এবং এরপরে তার ঘুমও ভেঙে যায়। চোখ খুলে দেখে যে না, ফ্যানটা ঠিক আছে, ডিম লাইটের আলোতে দেখে যে ফ্যান ঠিক আছে, সেখানে কোনো মাথা টাথা কিছুই ঝুলছে না। কিন্তু সে এতটা ভয় পেয়েছিল, এবং তার চিৎকার যখন তার বাবা মা অন্য রুম থেকে শুনে এই রুমে চলে আসে, তখন সে বলে যে সে দুঃস্বপ্ন দেখেছিল। কি দেখেছে এটা বলেনি, সে বলে যে সে ভয়ঙ্কর একটি মাথা দেখেছে এবং সেটা দুঃস্বপ্ন। বাবা মা বলে হ্যাঁ তুমি স্বপ্ন দেখেছো, থাক রাত্রেবেলা তোমার আর এখানে ঘুমানোর দরকার নেই। তার বাবা মার রুমে তাকে পাঠিয়ে দেওয়া হয়। পরের দিন সকালবেলা সবাইকে সে বিষয়টি খুলে বলে যে আসলে সে স্বপ্নে কি দেখেছিল। এখন স্বপ্ন তো স্বপ্নই, এটি সবাই বলবে এবং এটি বলাই স্বাভাবিক, কিন্তু দুঃখজনক যে ব্যাপারটি ঘটে সেটি হচ্ছে এর কয়েকদিনের মাথায় প্রাইভেট পড়তে গিয়ে রকি আর ফিরে আসে না। কোথায় গেল চারিদিকে খোঁজাখুঁজি হচ্ছে, কোথাও পাওয়া যাচ্ছে না। তো এখন অনেক খোঁজাখুঁজি করার পরে যেহেতু পাওয়া যাচ্ছে না, তখন পরিবার থেকে চিন্তা করেছে যে আজকের রাতটা দেখি যে ও হয়তো বা কোনো বন্ধুর সাথে অন্য কোথাও গিয়েছে কিনা। কারণ 2009 সাল যদিও মোবাইল ফোন বেশ ছিল, কিন্তু এখন যেমন হাতে হাতে মোবাইল ফোন প্রত্যেকেরই সব বয়সের মানুষের কাছে, তখন ওইভাবে এতটা ছিল না আর কি। ছিল বাট এতটা ছিল না, কিন্তু ওর কাছে মোবাইল ছিল না, যার কারণে ও কোথায় গিয়েছে, বন্ধুদের সাথে কোথাও গিয়েছে কি না, এই সকল বিষয় কেউ নিশ্চিত হতে পারছিল না। তো পরিবারের সদস্যরা চিন্তা করে আজকের রাতের মতো আমরা দেখি যে বিষয়টি কি হয়। যতদূর সম্ভব তারা চেষ্টা করেছে আত্মীয় স্বজনের বাড়িতে ফোন করে বলার জন্য বা খোঁজ নেওয়ার জন্য তারা বলেছে, কিন্তু সব আত্মীয় স্বজন বলে দিল যে তার ওখানে কেউ আসেনি, মানে রকি সেখানে যায়নি। পরের দিন সকালবেলা একটি ভয়ানক খবর আসে রকিদের বাড়িতে। খবর পেয়ে তারা ছুটতে যায় সেখানে গিয়ে যে তারা দৃশ্যটি দেখে, এটি দেখার জন্য কোনো বাবা মায় এমন কোনো দৃশ্য দেখতে চাইবে না, এবং এই ধরনের দৃশ্য কোনো বাবা মা দেখুক সেটা আমরাও চাইব না। তারা দেখে যে জাম গাছের কথা, যে রকি যে জাম গাছের কথাটি বলেছিল সেখানে একটি মাথা দেখা যাচ্ছে। দেখে ওই জাম গাছ উপর থেকে দেহ থেকে মাথাটি বিচ্ছিন্ন অবস্থায়, মাথাটা একটি ডালের উপর রেখে দেওয়া, এবং দেহটি সেটিও একটি ডালের উপর শুয়ে দেওয়া আছে। এই দেহটি ঝুলছে এবং এই দেহটি আর কারো নয়, সেটি রকির। এমন দৃশ্য দেখে রকির পরিবারের সদস্য ওখান থেকে সেন্সলেস হয়ে পড়ে যায়। তার পিতামাতা তো কি বলবো, তাদের সান্ত্বনা দেওয়ার আসলে কোনো ভাষা ছিল না। পুলিশ এসে ডেড বডিটি নামায়, কিন্তু ডেড বডির গলায় অংশ দেখে মনে হচ্ছিল কেউ টেনে ছিঁড়ে ফেলেছে। কোনো মানুষ এভাবে ছিঁড়তে পারে না, এবং টেনে ছেঁড়ার অংশটা অস্বাভাবিক রকমের, বোঝাই যাচ্ছে এটা টেনে ছেঁড়া, এটা কোনো ধারালো কোনো জিনিস দিয়ে কাটা হয়নি। এবং তার মাথায় বড় বড় নখের আঁচড় ছিল, মনে হচ্ছে কোনো হিংস্র প্রাণী এই কাজটি করেছে। পোস্টমর্টেমের জন্য নিয়ে যাওয়া হয়, কিন্তু এটি যে কোনো ধরনের মানুষের খুন খারাপি বা এটি কোনো মানুষের কাজ, কোনো মানুষ এভাবে টেনে ছিঁড়তে পারে, এবং টেনে ছেঁড়ার অংশ অস্বাভাবিক, এই সকল কোনো কিছুই পুলিশরা ধরে না, এবং এটি পুলিশরা অনেক নিশ্চিত হতে পারে যে এটি কোনো মানুষের কাজ নয়। কিন্তু কোনো ভয়ঙ্কর বা কোনো ভয়ানক প্রাণী এই কাজটি করেছে,
এই ধরনের একটা সিচুয়েশন মানে ঘটে যাওয়ার পর গ্রামের মধ্যে আতঙ্ক বিরাজ করে। সবাই আতঙ্কিত হয়ে যায়। তারা চিন্তা করে গ্রামের কোনো নিশ্চয়ই হিংস্র জন্তু জানোয়ার এসেছে। রকির যখন প্রাইভেট পড়তে সন্ধ্যায় ফিরছিল তখন হয়তোবা সেই জন্তুটি রকিকে আক্রমণ করেছে, কিন্তু আসলে কি তাই? এটা একটা জাস্ট অনুমান ছিল। কিন্তু রকির বাবা একটু অন্যভাবে বিষয়টিকে নেওয়ার পর সে একজন কবিরাজের শরণাপন্ন হয় এবং সে একজন তান্ত্রিক গোছের লোক। তো সে কবিরাজ সব কিছু শুনে বলে যে আপনার কাজ আমার পক্ষে সম্ভব না, এই সমস্যার সমাধান আমার পক্ষে অসম্ভব। আপনিও আমার থেকে কোনো বড় কবিরাজকে তার কাছে যান, আমি ঠিকানা দিচ্ছি। ওই কবিরাজের কাছ থেকে ঠিকানা পাওয়ার পর রকির বাবা আরেকজন কবিরাজের কাছে যায়। মানে সেই ঠিকানা যেই দেওয়া হয়েছে কবিরাজ তার সঙ্গে যোগাযোগ করেন। সেই কবিরাজ উনি বলেন যে এটিও আমার পক্ষে সম্ভব, আমি নিজেই আপনার বাড়িতে চলে আসব, তখন এই সমস্যার সমাধান করার চেষ্টা করব। কয়েকদিন পর কবিরাজ নিজেই বাড়িতে চলে আসেন এবং সমস্যাটির সমাধান করে দেয়। তখন বলে যে রকি যে কাটা মাথাটি দেখেছিল ওই কাটা মাথাটি ছিল একটি ভয়ানক পিশাচ জিন, যে মানুষের মাথা খেত এবং মাথা খাওয়ার পর আসলে সে মাথা খেত বলতে মাথার অবয়বর মতো খেত, মাথাটা ঠিকই থাকতো, মানুষটা মাথাটা ঠিকই দেখতো, কিন্তু ওই জিনটি অন্যরকমভাবে মাথাটি খেত। এভাবেই মাথা খেয়ে খেয়ে সে ছাদে কিংবা গাছের ডালে মাথা বেঁধে রাখতো। ঠিক যার মাথা খেত ওই জিনটি তাকে স্বপ্ন দেখাতো 2-3 বার। তো রকিকে তার খুব পছন্দ হয় জিনটিকে প্রাইভেটে যাওয়ার সময় যখন দেখে, এবং তখন রকির ওই মাথাটি একদিন সন্ধ্যার সময় সুযোগ পেয়ে জিনটি ছিঁড়ে নেয় এবং খেয়ে ফেলে। পরবর্তীতে ওই কবিরাজ ওই গ্রামে একটি বসর করে, সেখানে বসর করার পর ওই জিনটিকে সেই কবিরাজ তাড়িয়ে দেয়। সেও তারপর থেকে আর কোনো অসুবিধা হয়নি ওই রকির গ্রামে। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, অনেক সময় বিশেষ করে এই টাইপের কোনো ঘটনা বা বিষয় যদি হঠাৎ করে আপনাদের চোখের সামনে আসে, তাহলে আপনাদের উচিত সেটা কৌতূহল করে আমাদের কাছে পৌঁছে দেওয়া। তো যত দ্রুত সম্ভব আপনারা আমাদের কাছে দিবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এটি ছিল ঘটনা। আশা করছি সকলের ঘটনাটি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।